أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد ক্লাসের সকল প্রশিক্ষণার্থী এবং অত্র সংগঠনের কর্তৃপক্ষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 4th ইয়ারের মেডিসিন আলোচনা করব লাইকোপোডিয়াম। সাবসিকুয়েন্টলি আমরা কয়েকটা মেডিসিন আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হবে লাইকোপোডিয়াম। আমরা অনেকে এটার সাথে পরিচিত আছি, তবে আজকে এই মেডিসিনটা পলিক্রেস্ট মেডিসিন। আমরা জানি এটা খুব বহুল ব্যবহৃত হয় আমাদের। তো এটার আরেকটা নাম হচ্ছে ক্লাপসমক্স। আমরা স্লাইডে তাদের মেইন ক্রাইটেরিয়া গুলো দেখে নেই, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। তার কমন নেমটা কি? তার কমন নেম মেইনলি আমরা জানি ক্লাপসমক্স হিসাবে আমরা জানি। আরো কয়েকটা নাম আছে, হ্যাঁ, গ্রাউন্ড পাইন, স্টেজ হর্ন, বাট আমরা ক্লাপসমক্স হিসাবে আমরা জানি। এটা আমাদের প্লান্ট মেডিসিন। প্লান্ট মেডিসিন হলে তার চরিত্রটা কেমন হয় আপনাদের নিশ্চয়ই জানা আছে। কোন স্টেজে কাজ করে? ক্রনিক স্টেজে সে কাজ করে। কোন সাইডে কাজ করে? রাইট সাইডে, আপার রাইট, লোয়ার লেফট, অথবা রাইট থেকে লেফটের দিকে সে টার্ন ওভার করে। প্রথম কোনো সমস্যা রাইটে দেখা দেয়, দেন লেফটে যায়। সে রাইট সাইডে শুইতেই পারে না, রাইট সাইডে তার যত সমস্যা আছে এটা দেখা দিয়ে থাকে। মায়াজমেটিক কোনটা বেশি কাজ করে? সবগুলা মায়াজমেটিকে আছে, কিন্তু সিফিলিটিকের উপরে সে 4টা স্টান নিয়ে ওখানে বেশি কাজ করে। থার্মাল স্টেটটা কেমন হয়? সে গরম কাতর সাধারণত হয়ে থাকে এবং তার সেকেন্ড গ্রেডে শীত কাতরও হয়। এটাকে পলিক্রেস্ট মেডিসিন। তার কমপ্লিমেন্টারি মেডিসিন সম্পূরক। অন্যান্য মেডিসিন যদি আমি লাইকোপোডিয়াম দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট না হয়, আমি চেলিডোনিয়াম, ম্যাগনেসিয়া, আয়োডিয়াম, ইপিকা, কেলিআয়োড, ল্যাকেসিস, পালসিটিরাকে আমি কমপ্লিমেন্টারি মেডিসিন দিলে তার আদার সমস্যাগুলো কমপ্লিট হয়ে যাবে। ইনিমিক্যাল আমরা শত্রু বাবাপূর্ণ কফিয়া, এটা আমাদের মেইন মনে রাখতে হবে। শত্রু বাবাপূর্ণ ওষুধ কোনটা? কফিয়া। নোটে যাওয়ার আগে আমি তার মেইন ফিচার গুলা একটু আলোচনা করি। সবচেয়ে আমাদের একটা বড় একটা অঙ্ক নিয়ে লাইকোপোডিয়াম লেয়ার তৈরি করি। লাইকোপোডিয়াম লেয়ারটা কিভাবে তৈরি হয়? আমরা জানি ট্রাই মেডিসিন হিসেবে কাজ করে সালফার, ক্যালক্রিয়া, লাইকো। সালফারের পরে আমরা ক্যালক্রিয়া কার্ব, ক্যালক্রিয়া কার্বের পরে আমরা লাইকো ট্রাই হিসাবে কাজ করি। প্রথম যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সে ইনোসেন্ট থাকে, সে ক্যালক্রিয়ার উপরে বর করে। প্রথম বর করার পরে সে লাইকোতে সালফারে পরিণত হয়, সুরায় পরিণত হয়, এবং একটা দিকে গিয়ে সে লাইকোতে পরিণত হয়। তাহলে আমরা যদি দেখি ক্যালক্রিয়া কিভাবে হয়, একজন লোক বড় আস্তে আস্তে ডে বাই ডে অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে সে চায়, তার নিরাপত্তা চায়, তার স্থায়িত্বের প্রতীক চায়, সে একটা স্থায়ীভাবে বসবাস করার জন্য জায়গা, জমি, ঘর, এই জিনিসগুলা চায়। তো প্রত্যেকটা মানুষই তার এই জীবনে এই জিনিসটা চেয়ে থাকে। অর্থ, উপার্জন, বাসস্থান, স্বাস্থ্য, এইগুলো চায় ক্যালক্রিয়া কার্বের। ক্যালক্রিয়া কার্বের পরে সে কি হয়? সালফারে পরিণত হয়। সালফার কেমন? সালফার চায় আরেকটু উপরে। সে চায় একটা মসজিদ করে দিলে তার সুনাম হবে, মাদ্রাসাতে কিছু টাকা দিলে তার সুনাম হবে। সে সুনামের জন্য সে কাজ করতে চায়, সুনাম অর্জন করতে সে চায়। তাহলে প্রথমে তাকে ক্যালক্রিয়ার উপরে সে বর করে। ক্যালক্রিয়া একটা বড় একটা অঙ্ক, 40% আমাদের ওয়ার্ল্ড ওয়াইড মধ্যে 40% ক্যালক্রিয়া দখল করে আছে। এটার উপর বর করে সালফার এস্টাবলিশড হয়ে যায়। সালফার কি করে? সালফার আপনার সে সুনাম চায়, সে কাজের স্বীকৃতি চায়, সে খ্যাতি হতে চায়। এগুলো আমরা সালফারের মধ্যে দেখাবো। এবং এইটার উপরে বর করে লাইকোপোডিয়াম তৈরি হয়ে যায়। লাইকোপোডিয়াম সে গোল নির্ধারণ করে, সে গোল তার পুষতে হবে, তার লক্ষ্য তাকে পুষতে হবে। সে যদি প্ল্যানিং করে আমাকে এমপি হতে হবে, সে আপনার উপর পাড়া দিয়ে
আপনাকে দরকার আপনাকে হত্যা করে তার লক্ষ্যে সে পুষতে হবে, সেইটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম অনেক কিছুতে ভয় পায়, স্টেজে ভয় পায়, সাইলিসিও স্টেজে ভয় পায়, লাইকোপোডিয়াম স্টেজে ভয় পায়। সাইলিসিয়া কেমন ভয় পায়? সাইলিসিয়া স্টেজে যেতে ভয় পায়, লাইকোপোডিয়াম স্টেজে যায় কিন্তু কথা বলার জন্য সে ভয় পায়। যখন কথা বলতে শুরু করে সুন্দরভাবে সে ফিনিশিং দিয়ে তার কাজটা কমপ্লিট করে সে স্টেজ থেকে নেমে যায়। তো লাইকোপোডিয়াম ব্যক্তিরা দেখতে কেমন হয়, তারা দেখতে কোন ধরনের কনস্টিটিউশন তাদের মধ্যে আমরা দেখতে পাই, কাদের জন্য লাইকোপোডিয়াম আমরা ফিজিক্যাল কনস্টিটিউশন দেখলে উপযুক্ত হবে? তাদের অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়, ইন্টেলেকচুয়াল হয়, তাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয় এবং দেহটা রোগা পাতলা হয়, দেখতে দুর্বল প্রকৃতির হয় এবং দেহটা উপরের পার্টটা ইমাসিয়েশন থাকে, নিচের পার্টটা একটু হেলদি থাকে এবং সোয়েলিং থাকে এবং তারা যকৃৎ এবং ফুসফুসের রোগের আক্রান্ত বেশি হয়ে থাকে। আমরা ক্যালসিয়া, ফসফরাস, সালফার আমরা দেখতে পাবো, কিন্তু এছাড়াও বৃদ্ধদের জন্য এবং বাচ্চাদের জন্য খুব উপযোগী মেডিসিন। কাদের জন্য উপযোগী? যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ, দেহটা দুর্বল, দেহের অপরিপাক শীর্ণ, নিচের দিকে সামান্য সুদগ্রস্ত হয় এবং যাদের যকৃৎ ফুসফুসের রোগে বেশিরভাগই আক্রান্ত হয়ে থাকেন, যাদের জীবনের শেষ ভাগ শিশু এবং বৃদ্ধদের ওষুধে আমরা ব্যবহার করতে পারি। শিশুরা দুর্বল, দেহ শুকিয়ে যায়, মাথা সুন্দরভাবে স্পষ্ট এবং দেহ ছোট রুগ্ন থাকে, মাথাটা সবসময় একটু ছোট ধরনের থাকে। তাদের এইটা হলো আমাদের কনস্টিটিউশন আমরা দেখতে পেলাম। তাহলে তার মানসিক কিছু লক্ষণ আমরা দেখি, মানসিকভাবে সে কেমন ধরনের হয়ে থাকে। তার খুব রাগ থাকে, কোনো জিনিসে সে হঠাৎ করে সে রেগে যায়, তার কন্ট্রাডিকশন হলে সে তার সাথে আপনার কোনো কথা বেমিল হলে সে আপনার সাথে রেগে যাবে এবং ইনফিরিয়রদের প্রতি সে খুব পাওয়ার খাটাবে, সুপ্রিয়রদের প্রতি সে খুব মানে রিসপেক্ট প্রদর্শন করবে। এটা আমরা বড় একটা লক্ষণ। লাইকোপোডিয়ামের পেশেন্ট গুলা তার জুনিয়রদের প্রতি সে খুব তাদের প্রতি রুড করা ব্যবহার করবে, রুটিন ইমপ্রেস করবে, কিন্তু সিনিয়রদের প্রতি তার খুব বক্ত রিসপেক্টফুল থাকবে এবং সে তার কারণ কি, সে তার লক্ষ্যে পৌঁছতে হবে। হ্যাঁ, সে জুনিয়রদের উপর পাড়া দিয়ে সে তার গন্তব্য পৌঁছতে হবে, এটা হচ্ছে তার মেইন অ্যাটিটিউড। এজন্য সে জুনিয়রদের উপর খুব হার থাকে এবং সিনিয়ররা যা বলবে সেটাই সে করতে বাধ্য হবে এবং সেটা করে থাকবে। সে খুব লুবি হয়, তাদের মানসিক প্রকৃতিগুলা কৃপণ প্রকৃতির হয়ে থাকে, সে অন্য ক্ষতি করার ইচ্ছা পোষণ করে, তার মনটা সবসময় নিচু মনা থাকে, কারণ ছোটদেরকে ক্ষতি করে সে উপরে উঠতে হবে, এজন্য সে মনটা তার নিচু থাকে। তাদের মধ্যে ইরিটেবিলিটি ভাব আমরা দেখতে পাবো, খুব খিটখিটে থাকে, ঘুম থেকে জেগে উঠলে মেজাজ খুব খিটখিটে থাকে, বাচ্চারাও ঘুম থেকে উঠলে লাথি মারতে থাকে, হ্যাঁ বিভিন্ন মাইর করতে থাকে, তার ঘুমটা ফ্রেশ হয় না, আমরা এটা দেখতে পাবো। সে বিরোধিতা করা তার কোনোভাবেই সহ্য হবে না, কন্ট্রাডিকশন মানে সে যেইটা বলবেই সেইটাই করতে হবে এবং সে ঘরের কিং থাকে, সে যদি যা সিদ্ধান্ত দেয় তার সিদ্ধান্ত বলবৎ থাকতে হবে, যদি তার সিদ্ধান্ত বলবৎ না থাকে তার মনটা খারাপ হয়ে যায় এবং কাজের প্রতি তার অনীহা চলে আসে এবং সে যেইটাই করবে না কেন এটা তার মধ্যে বলবৎ থাকতে হবে। লাইকু যখন আপনার বাজারে যাবে তখন সে সব সময় বার্গেনিং করে জিনিসপত্র কেনাকাটা করার চেষ্টা করবে, খুব বার্গেনিং করে লাইকোপোডিয়ামের পেশেন্ট গুলা। বাচ্চারা সারাদিন কাঁদতে থাকে এবং রাত্রে সে ঘুমায়। অপোজিট হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে সরিনাম, জুলাপ, তারা দিনে ভালো থাকে, খেলাধুলা করে, রাত্র হওয়ার সাথে সাথে কান্না করতে থাকে। এটি আমাদের ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে মায়েদের কমপ্লেন আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা এটা খুব ইম্পর্টেন্ট, আমরা অ্যাভেলেবেল আমাদের এই কমপ্লেন গুলো আমরা দেখতে পাই।
এমনও দেখতে পাই এত সেন্সিটিভিটি থাকে লাইকোপোডিয়াম, যদি তাকে কোনো কারণে ধন্যবাদ দেওয়া হয়, থ্যাঙ্কস দেওয়া হয় একটা কোনো কারণে, সে তার চোখের পানি চলে আসে। এত সেন্সিটিভ, মানে এত স্পর্শকাতরতা তার মধ্যে আমরা দেখতে পাই। সে লোকজনকে ভয় পায় এবং কোম্পানি অ্যাভারশন, সে লোকজনকে পছন্দ করতে পারে না এবং আবার সে একাও থাকতে পারে না। যদি লাইকোপোডিয়ামের রোগী হয়, আপনার ঘরে তার রুমে কাউকে থাকতেও দিবে না, বাট পাশের রুমে থাকতে হবে তার নিরাপত্তার জন্য। সে তার রুমে থাকতে দিবে না, সে পছন্দ করে না কোম্পানি, আবার একা থাকতেও পারে না, এজন্য পাশের রুমে কেউ না কেউ তার জন্য থাকতে হবে। সে লোকজনের ভয় পায়, জনসভায় যেতে ভয় পায়, ক্লাস্ট্রোফোবিয়া, এগ্রোফোবিয়া, সে সে সংকীর্ণ জায়গায় দিয়ে যেতে সে ভয় পায়, লোকজনের ভয় পায়, তার মনটা বিষণ্ণতা থাকে, সবসময় সে দায়িত্ব নিতে চায় না, কিন্তু দায়িত্ব নিলে সে দায়িত্ব সব এবং ভালোভাবে পরিপূর্ণভাবে পালন করে যখন দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্ব নিতে চায় না, বিয়ে করতে চায় না, কারণ বিয়ে করলে তাকে দায়িত্ব নিতে হবে, সে কিভাবে সংসার চালাবে, প্রেম করবে, সবকিছুই করবে, কিন্তু সে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়ে করতে রাজি হয় না, কারণ কি, সে দায়িত্ব নিতে হবে, কিভাবে সে দায়িত্ব পালন করবে, এজন্য নিবে না। এজন্য সে খারাপ জায়গায় পতিতালয়ে যেতে সে ভালোবাসে, কিন্তু ওখানে গেলে তার দায়িত্ব নিতে হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইকোপোডিয়াম পার্সন। লাইকোপোডিয়ামের পার্সন চায় পালসেটিলার মেয়েকে বিয়ে শাদী করতে চায়, কারণ পালসেটিলা কর্তৃত্ব খাটাতে পারবে, সে নরম প্রকৃতির মানুষ, সে যা বলবে তাই শুনবে এবং তাকে রিসপেক্ট করবে, শ্রদ্ধা ভক্তি করবে, এজন্য সবসময় সে লাইকোপোডিয়ামের ভালো একজন মানুষকে সে জীবন সঙ্গিনী করে নিতে চায়। যদি আমরা ফিজিক্যালি কিছু লক্ষণ দেখি, ফিজিক্যাল লক্ষণের মধ্যে দেখবো ডিপ সিটেড ভাবে তার ফিজিক্যাল লক্ষণগুলো আমাদের খুব গভীরে অবস্থিত থাকে এবং চিররোগের ক্ষেত্রে এটা উপযোগী একটা মেডিসিন। সাধারণত শরীরের ডান দিকে আক্রান্ত হয়, ব্যথা যন্ত্রণা ডান দিকে আক্রান্ত হয় এবং ডান থেকে বাম দিকে যায়। যে কোনো ব্যথা হোক, সে ওভারিয়ান প্রবলেম, সে হোক লিভারের প্রবলেম, সে সাধারণত রাইট সাইডে প্রবলেমটা দেখা দিবে এবং প্রথমত দেন লেফট মুভিং করবে। ফিজিক্যালি আরো আমরা দেখতে পাবো তার মধ্যে রাক্ষসী ক্ষুধা, ক্যানাইন হ্যাঙ্গার থেকে রাক্ষসী ক্ষুধা, সে যত খায়, হ্যাঁ, যত পায় ততই খেতে চায়, যদি সে না খায় তাহলে মাথার যন্ত্রণা করে, একটা পিকুলিয়ার লক্ষণ, সে খাবার খাইলেই তা ভালো থাকে, মাথার না হলে তার মাথার যন্ত্রণা দেখা দেয়। আরেকটা পিকুলিয়ার লক্ষণ আছে, রাত্রে সে ঘুম থেকে উঠে সে খাবার খেতে হবে, জেগে জেগে যায়, ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত হয় সে ঘুম থেকে ওইটা কিছু না কিছু খাবার খেতে হবে। আমরা সিনার মধ্যে এমন দেখতে পাবো রাক্ষসী ক্ষুধা, সুরিনামের মধ্যে আমরা দেখতে পাবো এই রোগীগুলা রাত্রে উঠে এবং ক্ষুধার জন্য সে খাবার খেতে হবে। এই ছিল আমাদের কিছু জেনারেল লক্ষণ। আমরা আরো যদি কিছু লক্ষণ আমরা দেখতে চাই, তাহলে আমাদের পরবর্তী টাইমে আমরা প্রত্যেকটি অঙ্গতে আসবো। এর আগে আমরা একটু মেইন কিওয়ার্ড গুলা কি, কি ফিচার গুলা কি, কি হলে আমরা লাইকোপোডিয়াম কি চিনবো, স্লাইডে দেখেন কি নোটস, কি হলে আমরা লাইকোপোডিয়ামকে অবশ্যই তার উপরে আমরা অ্যাপ্লাই করব। কমপ্লিকেন্টস 4 to 8 PM, তার অ্যাগ্রাভেশন দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে না, না স্লাইড শেয়ার হয়নি। আচ্ছা আমি একটু আবার একটু ইয়া করতে, সরি, আমি শেয়ার করে আসছি। এখন দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। তো আমার এগুলো ইয়া হয় না, ঠিক আছে, আমি আলোচনা করেছি। তাহলে মেইন কিনোটটা কি, কমপ্লেন্টস 4 to 8 PM, জি বলুন। কমপ্লেন্টস 4 to 8 PM, জি, তার সমস্যাগুলা বৃদ্ধি, যে জটিলতাগুলো দেখা যায় কখন,
4টা থেকে রাত 8টা। রাত 8টা পর্যন্ত সমস্যাগুলো দেখা দেয়। 2 নম্বর কি এক্সেসিভ হ্যাঙ্গার, তার খুব ক্ষুধা লাগে বাট লিটল ফুড ওভার ফিল, একটু খেলেই তার ক্ষুধাটা মিটে যায়। ওয়েকস আপ এট নাইট ফিলিংস হাংরি, তাকে রাত্রে উঠে খাবার খেতে হবে, খুব ক্ষুধা লেগে যায়। তাহলে আরে তার আমরা আলোচনা করছিলাম কমপ্লিমেন্ট, তার অপোজিটে আরো কিছু লক্ষণ আছে, মানে কমপ্লিমেন্টারির মধ্যে আমরা সিনাকে দেখতে পাবো, সুরিনামকে দেখতে পাবো। রাত্রে উঠে সে খেতে বাধ্য হয়ে ক্ষুধা লেগে যায়। নয়েজি ফ্ল্যাটুলেন্স, হ্যাঁ, লোয়ার ব্লুজ। নয়েজি ফ্ল্যাটুলেন্স অর্থ হচ্ছে শব্দ করে তার গ্যাসটা, বায়ুটা বাইর হয়, শব্দ করে বাহির করে দেয়। সে আস্তে বাহির করতে পারে না। তার রুমে দেখবেন যে সে যখন হাঁটা চলাফেরা করে রুমে থাকে, লাউডি তার গ্যাসগুলা বাইর হয়। তার প্রস্রাবের মধ্যে রেড স্যান্ড ইন ইউরিন, আমরা বালি দেখতে পাবো। তখন প্রস্রাব করলে তলানি পড়বে, তলানির মধ্যে আমরা বালি দেখতে পারবো। চাইল্ড ক্রাইজ বিফোর ইউরিনেটিং, বাচ্চা প্রস্রাব করার আগে কান্না করে। আমরা অনেক বাচ্চাদেরকে দেখতে পাই প্রস্রাব করার আগে সে কান্না করে, তাহলে আমরা লাইকো তাকে অ্যাপ্লাই করতে পারি। এমনও দেখতে, গতকালকে একটা পেশেন্ট দেখেছি, তাকেও লাইকো দিয়েছি। সে প্রস্রাব পায়খানা করার সময় সে খুব কান্নাকাটি করে, সে লাইকোতে অনেকটা ভালো, ছোট বেবি, হ্যাঁ, খুব ভালো আছে। বেবি ক্রাইজ অল দ্য ডে, স্লিপ অল নাইট, সারাদিন বাবু কান্না করতে থাকবে, সে কেউ তাকে সন্তুষ্ট করতে পারবে না, এবং রাত্রে হওয়ার সাথে সাথে সে ভদ্র ছেলের মতো, ভদ্র বাচ্চার মতো সে ঘুমিয়ে যাবে। তাহলে এদের বিপরীত কে আছে? বিপরীত হচ্ছে সারা রাত দিন সে ঘুমাবে আর রাত্র আপনাকে সজাগ থাকতে দিবে না, হ্যাঁ, আপনাকে রাত্রে ঘুমাতে দিবে না, সারা রাত্র কান্নাকাটি করতে থাকবে আপনার ইয়াতে। একটা আছে জুলাপ এবং সুরিনাম, খুব ইম্পর্টেন্ট যে ফিলোসফি অফ ইম্পর্টেন্ট ফিলোসফি, যে বাচ্চাটা রাত্রে কান্না করবে সে দেখেন যে আল্লাহর যে ন্যাচারাল রুটিন সে মান্য করতেছে না। বাচ্চারা নর্মাল তো দিনে খেলাধুলা করবে, হালকা ঘুমাবে, কিন্তু রাত্রে সে ডিপ ঘুমাবে। কিন্তু সে বিপরীত, সে বাচ্চার ফিলোসফি বলে বাচ্চা বড় হলে মা বাবার অবাধ্য হবে যদি কোনো ভালো হোমিও ফিজিশিয়ানের ট্রিটমেন্টে তত্ত্বাবধান না ট্রিটমেন্ট পায়, তাহলে বাচ্চা বড় হলে মা বাবার কথা সে অমান্য করবে। হ্যাঁ, ম্যাক্সিমাম সিনিয়রদেরকে সেই কথা অমান্য করে তার চলাফেরা করবে, যেটা আমরা বলে থাকি সমাজের মধ্যে বদরাগী একটা ফেলে, এমন ধরনের তার বিহেভিয়ার গুলো আমরা দেখতে পাবো। কিনোট গুলো ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইককে চেনার জন্য। তো নেক্সট কিনোট ক্যারিজ হোয়েন থ্যাঙ্কস, সে আপনাকে যদি তাকে ধন্যবাদ দেন সে কান্না করে দেয়। এটা পিকুলিয়ার একটা সিঙ্গেল রেমেডি এটার মধ্যে আছে। সে ধন্যবাদ, কোনো একটা কাজ করলো অথবা সে চলে যাচ্ছে, তাকে থ্যাঙ্ক দিলেন, সে এত ইমোশনাল হয়ে যায়, এত সেন্টিমেন্টাল হয়ে যায়, সে কান্না করে দেয়। ফ্যান লাইক মোশন অফ অ্যালাইনেসি উইথ অল কমপ্লেন্স, যখনই তার ফ্যান যেভাবে ফ্যানের মতো তার নাকটা কি করতে থাকে, উঠানামা করতে থাকে নোজে অল কমপ্লেনের সময়। বেশিরভাগ যাদের লাংকের কমপ্লেন পায়, নিউমোনিয়া পায়, বাচ্চার যে নাকটা উঠানামা করতে থাকে, আপ এন্ড ডাউন করতে থাকে নোজটা। ডিসচার্জ অফ ব্লাড ফ্রম জেনিটালিস উইথ এভরি স্টুল, মানে প্রত্যেক পায়খানার সময় তার জেনিটালি দিয়ে তার রক্ত দেখতে পাই আমরা। আরেকটা লক্ষণ হচ্ছে 1 foot হট এন্ড আদার কোল্ড, তাহলে একটা পা ঠান্ডা থাকে এবং গরম থাকে। অপোজিটে হাতেরও সে বিপরীত, একটা ফুট অর হ্যান্ড মাস কোলার দেন দা আদার্স, মানে এক সাইডে তার হতে পারে রাইট সাইডে একটা হাত এবং পা খুব গরম, বাম সাইডে একটা হাত পা ঠান্ডা এমন হতে পারে, আবার শুধু একটাও হতে পারে। এবং আইস হাফ ওপেন ডিউরিং স্লিপ, আমরা অনেক বাচ্চাদেরকে অনেককে দেখতে পাই অর্ধেকটা চোখ খুলে ঘুমায়, অরিজিনালি সে ঘুমিয়ে রয়েছে, স্লিপিং এ আছে, কিন্তু সে আমরা মনে হচ্ছে লাইটটি দিলে মনে হচ্ছে তার অর্ধেকটা চোখ ওপেন, সে মনে হচ্ছে ঘুমায় নাই সে, আমরা এমন পার্সনকে দেখতে পাই। তাহলে আমরা পেশেন্ট আসলে ঘুমের হিস্টোরি নিলে কিভাবে সে ঘুমায় এই হিস্টোরির উপরে আপনাকে পিকুলিয়ার লক্ষণ লাইকোপিডিয়াম সিলেকশন করতে পারবেন।
ক্রেভিংস এভরিথিং ওয়ার্ম, সে ঠান্ডা জিনিস খেতে পারে না, গরম জিনিসটা খাওয়ার খুব ইচ্ছা এবং চিনি সে খুব পছন্দ করে। ইনটলারেন্স টু কোল্ড ড্রিঙ্কস, সে ঠান্ডা সহ্যই করতে পারে না। সে খাওয়া দাওয়ার আমরা জিজ্ঞাসা করলে আপনি কি গরম ধরনের খাবার খেতে ভালোবাসেন, তখন বলবে আমি একটু আমি গরম চা খেতেই পারি না। তখন আমরা এই জিনিসটা যখন লাইকোপোডিয়াম আমরা দিব, এই ফিচার গুলাকে তাকে আমরা কি প্রশ্ন করলে আমরা দেখতে পাবো। ব্যাকএক ইউনাইটেশন, সে যদি তার মাজা ব্যথাটা প্রস্রাব করার পরে সে একটু আরাম পায়, মাজা ব্যথা করে প্রস্রাব করার পরে সে আরাম ফিল করে। এছাড়াও কিছু ক্লিনিক্যাল ফিচার আছে যেটি বিভিন্ন ডক্টররা বিভিন্ন সময় ব্যবহার করেছে, এগুলো আমরা একটু দেখে নিই। বলছে লাইকোপোডিয়ামকে শুড নট বি রিপিটেড ফ্রিকুয়েন্টলি আফটার ইমপ্রুভমেন্ট বিগিনস। বলছে আমরা কখনোই পূর্ণ রিপিট এটাকে ব্যবহার করব না। যদি সে উন্নতির দিকে লাইকোপোডিয়াম থাকে তাহলে আমরা রিপিটেড ডোজ আমরা সাধারণত ব্যবহার করব না। এটা বলছে ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্স করে। যখন ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্সের গুরুত্ব খুব বেশি, কারণ এটা তাদের চেম্বারে প্রত্যেক ডাক্তার রোগীকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে তখন এই লক্ষণগুলো পেয়েছে। ইউজফুল ইন সাম কেসেস ইন ইনসুলিন শক, বলছে কোন ডায়াবেটিস রোগীদের যারা ইনসুলিন নিত সেই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়েছে। এমেনোরিয়া উইথ নন ডেভেলপমেন্ট ব্রেস্ট, একটা ইম্পর্টেন্ট, কোনো মায়েদের অথবা কোনো মহিলাদের যদি এমেনোরিয়া হয়, এ মানে অ্যাবসেন্ট, মেনোরিয়া মানে মাসিক যদি তার অনুপস্থিত থাকে, তার সাথে যদি আমরা দেখতে পাই তার ব্রেস্ট গুলা নন ডেভেলপমেন্ট অবস্থা আছে, যেভাবে একজন মেয়েদের থাকার কথা সেইভাবে নাই, কিন্তু মাসিকও তার অ্যাবসেন্ট আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে লাইকোপোডিয়াম দেওয়ার জন্য যে ব্যবহার করে প্র্যাকটিক্যালি ব্যবহার করে ক্লিনিক্যালি ব্যবহার করে ডক্টর লিওন রিনোড এটা রেজাল্ট পেয়েছেন এবং এজন্য সে এটা অ্যাপ্লাই করেছেন। পোস্ট ডিপথেরিক প্যারালাইসিস অফ সফট প্লেট, যদি তার নরম আমার তালুতে তার ইয়াতে কোনো প্যারালাইজড হয়ে যায় তখন এটা ব্যবহার করে উপকার পেয়েছেন। লাইকোপোডিয়াম ইজ এ মাস্টার রেমেডি ফর ইনফ্যান্টাইল এক্সিমা, বাচ্চাদের এক্সিমার জন্য বলছে একটা খুব ভালো মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম। যদি আদার্স লক্ষণগুলো আমরা পাই সেভাবে আমরা ব্যবহার করতে পারি। হাফ ওপেন কন্ডিশন অফ দ্য আই পয়েন্ট অফ টু লাইকোপোডিয়াম, যেটা একটু আলোচনা করে ফেলেছি। ইট ইজ এ ওয়ান্ডারফুল রেমেডি ফর দ্য অ্যান্টিসিপেটরি ফিয়ার্স, যারা ভবিষ্যৎ সামনে কি উৎকণ্ঠা নিয়ে থাকে, কারণ তার সে তো অনেক বড় হতে হবে, তার অনেক দায়িত্ব, সে তার জন্য অ্যান্টিসিপেটরি তার কন্টিনিউ সে আশঙ্কায় থাকে, ভয়ে থাকে, সে কারণ সে রিস্ক নেয়। রিস্ক নেওয়ার জন্য সে ভয় থেকে পারবে কি পারবে না, কারণ সে অনেক বড় হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, মিনিস্টার হতে হবে, তখন সে রিস্ক নেয় এবং এর জন্য সে অ্যান্টিসিপেটরি ফিয়ার্সে ভুগতে থাকে। গোয়িং এবং আবার বাচ্চাদের ক্ষেত্রেও সে বুঝবে কিসের জন্য, গোয়িং আপ ফর এক্সাম, তার আপকামিং এক্সাম আছে, তখন সে বিভিন্ন উৎকণ্ঠার মধ্যে সে ভুগতে থাকে এবং অনেক সময় সে অসুস্থ হয়ে যায়। আমরা আর্জেন্টাইটিকাম আমরা জানি একটা, যদি সে ফিয়ার অফ এক্সাম থাকে আর্জেন্টাইটিকাম একজন ভালো মেডিসিন, বাট ক্লিনিক্যালি প্রুভিং করে হ্যাঁ ডক্টর স্যার জোহান ওয়ের এই জিনিসটা পেয়েছেন। এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা অঙ্গ ভিত্তিকে কেমন ধরনের ভালো কাজ করে, তাহলে আমাদের মুখস্থ রাখার জন্য এইটা হচ্ছে স্পিয়ার অফ অ্যাকশন, এই চারটা স্পিয়ার অফ অ্যাকশন কোন অঙ্গগুলোর মধ্যে সে কাজ করে। আপনারা যদি দেখেন মাথার মধ্যে সে কাজ করে, থ্রোটের গলার মধ্যে কাজ করে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাটের মধ্যে সে কাজ করে, ইউরোজেনিটালের মধ্যে কাজ করে, যৌনাঙ্গের মধ্যে সে কাজ করে, বুকের মধ্যে কাজ করে, মাস্কুলারের মধ্যে কাজ করে, স্কেলেটালের মধ্যে কাজ করে। ঘুম কেমন হয়, প্রত্যেকটা যখন আমরা লাইকোপোডিয়ামকে একটা মেডিসিন পড়বেন তখন আপনাকে চিন্তা করতে হবে কোন অর্গানে সে কাজ করে, তাহলে হেডটার মধ্যে সে কোন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে, থ্রোটের মধ্যে কেমন করে, হ্যাঁ গলার মধ্যে সে কেমন সিচুয়েশন
ইয়ে করে আমরা যখন এই জিনিসগুলো দেখবো তখন আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটা একটা করে আলোচনা দুই একটা উঠে নাই, না উঠলে আপনারা এই জায়গায় আমরা শেয়ার করে দিব ইনশাল্লাহ। বলছে মাথা ব্যথাটা কি হয় বিকাল 4টা থেকে এবং 8টার মধ্যে তার বৃদ্ধি দেখা দেয়। কখন দেখা দেয়? যখন সে বিছানায় শুইতে যায়, বিছানার গরমে, তখন তার এই মাথা ব্যথাটা দেখা দেয়। এবং চোখের কেন্দ্রে, চোখের কর্নার গুলা তার ক্র্যাক থাকে, ফাটা থাকে। মাথার মধ্যে তার চর্মরোগ আমরা দেখতে পাবো, স্পেশালি দেখতে পারবো বিহাইন্ড দ্য ইয়ার, কানের পিছনে আমরা তার চর্মরোগ দেখতে পারি। বর্ন হইতে পারে, একজিমা হইতে পারে, সোরাইসিস হতে পারে। তাহলে বেশিরভাগই আমাদের কানের পিছনে যত মানে স্কিন সংক্রান্ত সমস্যা দেখবো, আমরা তাদের লক্ষণ দেখে আমরা লাইকোপোডিয়ামকে আমরা দেখতে পারি। তার রাইট ফেসিয়ালে নিউরোলজি হইতে পারে। মাথার মধ্যে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পাই। যদি আরো আমরা নাকের মধ্যে আমরা কেমন দেখতে পাই, সর্দি, শুকানো সর্দি থাকে, রাতে নাক বন্ধ হয়ে থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হয়। এমন কাপ নাক ভূমিকা সেম্বুকাস আছে, তার সিমিলিনাম মেডিসিন গুলা আছে। নাক জারতে থাকে, কন্টিনিউ নাক একের পর এক নাক জারতে থাকে, নাক ডলতে ডলতে একবারে চামড়া উঠে ফেলে, এমন ডলতে থাকে। বাচ্চারা দেখবেন যে একবার নাক ডলতে থাকে, নাকের গোড়ালি গুলা একবার লাল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ফেসের মধ্যে ফেসটা কেমন থাকে লাইকোপোডিয়ামের, তার চামড়াটা ফ্যাকাশে থাকে, নোংরা থাকে, অস্বাস্থ্যকর থাকে, একটু খুঁচা বেরলে তার অসুস্থ ভাব হয়ে যায়। মলিন থাকে, চামড়ার গভীরে বাজ পড়ে থাকে, তাদেরকে অপেক্ষাকৃত বয়স্ক দেখা যায়। আমরা জানি যে তার ফেসটা একটু বয়স্কদের মতো দেখতে লাগে। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালি কেমন কাজ, থ্রোটে কেমন কাজ করে, গলার মধ্যে তার আমরা অলরেডি এর আগে বলে ফেলছি, তবে একটু বলে নেই। ডিপথ্রিয়া হয়, টনসিলের জায়গাটা ক্রনিক, যখন টনসিল ক্রনিক হয়ে যায় তখন আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। টনসিলটা কেমন হবে দেখতে, যেহেতু ক্রনিক হয়ে গেছে, বাদামি বর্ণ ধারণ করবে, একটু কালচে বর্ণ ধারণ করবে। ডান দিকে টনসিল শুরু হয়ে বাম দিকে যাবে। আগে তার উৎপত্তি শুরু হবে ডান দিকে টনসিলটা দেখা দিয়েছিল, এরপর বাম দিকে টনসিলও দেখা দিবে। এবং তার নাকে শুরু হয় এবং নিচের দিকে আস্তে আস্তে টনসিলটা বড় হতে থাকে। রোগ লক্ষণ, ঘুমের পরে তার রোগ লক্ষণ গুলা বেশি বার হয়। ঠান্ডা পানি পান করলে বৃদ্ধি পায়, গরম জলে সে একটু ভালো থাকে। নিউমোনিয়া, অবহেলা, ভুল চিকিৎসার কারণে নিউমোনিয়া হলে, বিশেষত ডান ফুসফুসে যখন তার আক্রান্ত হয়, তখন আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। তার যে ফ্লুইড থাকবে দ্রুত শোষণ করে নেবে, শ্বাসমা থাকবে, সহজে আমরা এন্টিমটাডো আমরা অনেক সময় অ্যাপ্লাই করি। যখন রাইট লাঙ্গে হবে তখন আমরা আদার্স লক্ষণের সাথে নিয়ে আমরা লাইকোপোডিয়ামকে, যেহেতু বাচ্চাদের বলাই আছে, বাচ্চাদের এবং বৃদ্ধের ওষুধকে লাইকোপোডিয়াম বলা হয়ে থাকে, আমরা সেটা দেখতে পারি। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের উপরে কেমন কাজ করে, তার এভরিথিং টেস্ট সাওয়ার, সবকিছু তার স্বাদ লাগে, টক লাগে, ইরিটেশন হয়, তার ডেকুর উঠে, বুকটা হার্ট বার্ন হয়, বুকটা জ্বালা পোড়া করে, ওয়াটার ব্রাশ হয়, মুখে তার পানি চলে আসে, শাওয়ার ভমিটিং হয়, টক ভমিটিং সে করে থাকে। তার হজমের গন্ডগোল হয়, তার বায়ু নিচের দিকে বার হয়। আমরা কেন 3টা মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। যদি উপরের দিকে গ্যাস বাইর হয়, কার্বোগ্যাস,
নিচের দিকে যদি গ্যাস বাইর হয়, আমাদের ইউরিনারি সিস্টেমটা তার কেমন হয়, হ্যাঁ, জেনিটারি অর্গান সিস্টেমটা কেমন হবে? সে প্রস্রাব করবে, তার প্রস্রাবের মধ্যে লাল তলানি থাকবে, যেটা আমরা কিডনি স্টোনের মধ্যে আমরা দেখতে পাই। তার লাল বালি বালি দেখা যাবে প্রস্রাবে। জি, বালি বালি দেখা যাবে। তখন আমরা প্রস্রাব যখন করবে, করার পরে আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষা করতে পারি। আমরা ডক্টর ক্লিনিক্যাল না গিয়ে তার প্রস্রাবটা ছোট একটা সকালবেলা একবারে মর্নিং এ যখন প্রস্রাবটা কোনো একটা সাদা বোতলের মধ্যে নিলে একটু রেখে দিলে দেখবে যে নিচে তলানি পড়তেছে। তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো। প্রস্রাবটা লাল বালুকণা থাকবে। শিশুর ডাইপারও লাল বালুকণা তলানি থাকবে। শিশুকে যদি আমরা ডাইপার পরিয়ে রাখি তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো। এটা ফসফরাসের মধ্যে এই জিনিসটা আছে। শিশু প্রস্রাব করালে কেঁদে দিবে, প্রস্রাব করতে তার সমস্যা হবে, কেঁদে দিবে এবং তার কুত্তন দিবে, যেটা একটু প্রেসার ক্রিয়েট করতে থাকবে। এবার আমরা দেখতে পাবো তার এটা খুললে প্রস্রাব একটু ইয়াটা বা ডাইপারটা একটু হালকা হালকা লাল দেখা যেতে পারে। প্রস্রাবের আগে কাঁদে, বুড়াকছেও প্রস্রাবের আগে কাঁদে, কিন্তু পিঠ ব্যথা হয়। ওই ব্যথা প্রস্রাব করলে কমে, যেটা ব্যাক পেইন হয় এবং প্রস্রাব করলে কমে। আমরা লাইকোপিডিয়ামের মধ্যে আমরা দেখতে পাবো এবং বারবারিসেও আমরা দেখতে পাবো। বারবারিসের ব্যথাটা কেন্দ্রস্থল থেকে ছড়িয়ে পড়ে, কিন্তু লাইকুর ব্যথাটা সে উপশম পায়। তাহলে আমরা বুঝতে পারবো তার কিডনি সংক্রান্ত শুল বেদনা আছে, তখন আমরা লাইকোপিডিয়ামকে অ্যাপ্লাই করতে পারি। রিপ্রোডাক্টিভ সিস্টেমে কেমন কাজ করে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা জানি সবচেয়ে একটা ইম্পর্টেন্সির জন্য একটা ভালো মেডিসিন অফ ইয়ং ম্যান। অতিরিক্ত সার সেক্সুয়ালি অ্যাক্সেস হয়, পেনিসটা সাধারণত স্মল হয়ে থাকে, শিথিল থাকে এবং রিল্যাক্স থাকে। বৃদ্ধ বয়সীদেরকে আমরা লাইকোপিডিয়াম বলে থাকি। যে ওল্ড ম্যানদের জন্য জেনিটালি অর্গান গুলো খুব ভালো কাজ করে এবং বিভিন্ন অপব্যবহারের পরে সমস্যাগুলো তাদের ক্রিয়েট হয়, তখন আমরা লাইকোপিডিয়ামকে ব্যবহার করতে পারি। ধ্বজভঙ্গ ধরেন, হস্তমোদন, অতিরিক্ত যৌনকর্ম করে যুবকদের লিঙ্গ ছোট হয়, ঠান্ডা হয়, শিথিল হয়ে পড়ে। বৃদ্ধদের মনে প্রচন্ড সঙ্গম ইচ্ছা, কিন্তু লিঙ্গ শক্ত হয় না, সঙ্গম করতে করতেই ঘুমিয়ে পড়ে, একটা পিকুলিয়ার লক্ষণ। একটা আরাম জিনিস, আরামের, হ্যাঁ, এনজয়েবল জিনিস। আপনারা জানেন ওয়াইফ, WIFE, ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়। বুঝলে, এটা বিধাতার থেকে ন্যাচারালি আমাদেরকে এনজয় করার জন্য, হ্যাঁ, বিধাতা আমাদেরকে দিয়েছেন এনজয়েবল জিনিস হিসেবে, ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট হিসাবে। কিন্তু দুর্ভাগ্যক্রম এই বলদ যখন সে সহবাস করতে যায়, সহবাস করার সময় মিড টাইমে গিয়ে সে ঘুমিয়ে যায়। একটা পিকুলিয়ার লক্ষণ তার মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং তাড়াতাড়ি তার প্রিমেচিউর ইজাকুলেশন হয়, তাড়াতাড়ি তার বীর্যপাতটা হয়ে যায়। মেয়েদের জন্য কেমন কাজ করে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি কেমন কাজ করে? তার ডান ওভারিতে সিস্ট হতে পারে, টিউমার হতে পারে। আমরা তার যৌনপথ যখন সহবাস করবে, যৌনপথটা শুষ্ক ড্রাইনেস থাকবে, সঙ্গমের সময় উপরে যৌনপথে জ্বালাপোড়া করবে, যৌনপথে হাওয়া বাইর হবে, যেটাকে ফ্লাটুলেন্স বলছি। নর্মালি ফ্লাটুলেন্স তো আমাদের রেকটাম দিয়ে বাইর হয়, তাদের একটা পেকুলিয়ারিটি হচ্ছে তাদের জরায়ু দিয়ে সেই বাতাসটা বাইর হবে এবং সে বুঝতে পাবে এবং সাউন্ডলি এই বাতাসটা বাইর হয়। এবং পেটে যখন বাচ্চা থাকে মনে হবে পেটের শিশুটার জন্য ডিগবাজি দিচ্ছে, একটু পরপর ডিগবাজি দিচ্ছে মনে হবে, এবং সে মুভমেন্টটা ফ্যাটাস বলবে, সে একটু পরপর সে মনে হয় যে ডিগবাজি দিচ্ছে। আমাদের প্রেগনেন্সি মহিলাগুলো আসে এমন বলতে পারে।
হাত পায়ে আমরা কেমন দেখতে পাবো, এক্সট্রিমিটিস গুলা কেমন দেখতে পাবো, মাসকুলার সিস্টেম গুলা। একটা হাত গরম, অন্যটি ঠান্ডা, অলরেডি আমরা আলোচনা করেছি। তো সিনার মধ্যে আমরা দেখতে পাবো, ডিজিটালি দেখতে পাবো, ইপিকাকে আমরা দেখতে পাবো। তো তার মোডালিটিস গুলো কেমন হয়ে থাকে, অলরেডি একটা আমরা বলেছি বিকাল 4টা থেকে 8টার মধ্যে, রাত 8টার ভিতরে বৃদ্ধি পায়। আবার কোন বই আমরা দেখতে পাবো বিকাল 3টা থেকে 8টা, আবার কোন বই দেখতে পাবো বিকাল 4টা থেকে 9টা। 1 ঘন্টার এদিক সেদিক তার সমস্যাগুলা ইন্ডিকেট করে থাকি। সে কেমন ধরনের খাবারে সে উপসময় একটু বলতে পারেন, কেমন ধরনের খাবার খেলে তার ভালো লাগে? ঠান্ডা খাবার খাইতে পারে না, জি স্যার। গরম খাবারে স্পৃহা। আর জামা কাপড় সে ঢিলা পড়লে সে আরাম বোধ করে। আমরা জানি ল্যাকেসিস টাইট, সে জামা কাপড় টাইট কখনই পরতে পারে না, এবং কার্বোবে সেম ক্যালকুলিয়ে কার্বো জামা কাপড় টাইট পরতে পারে না। অ্যানাদার ইজ দ্য লাইকোপোডিয়াম, সে ঢিলা ঢালা জামা পরতে তার সে আরাম বোধ করে। আরো কিছু লক্ষণ যদি আমরা ওভারঅল আলোচনা করি। অল্প খাইলে খিদা মিটে যায়। রাইট রাইট, অল্প একটু খেলেই তার খিদাটা মিটে যায়। এটা অলরেডি আগে আলোচনা করে ফেলেছি, তো আলহামদুলিল্লাহ বলেছেন, একটু ভালো হয়েছে। ছেলে মেয়েদের আমরা দেখতে পাবো যে তার তলপেটে বায়ু জন্মে। যে হ্যাঁ, এটা বলছি, তলপেটে বায়ু হলে লাইকোপোডিয়াম, যদি উপরে বায়ু হয় কার্বোবেস, সমস্ত পেটে বায়ু হলে চায়না আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মাতাব্বরি ভাব গড়ে ওঠে। একটু সচেতন দৃষ্টি দেখলেই আপনি খুঁজে পাবেন যে তার মধ্যে একটা মাতাব্বরি ভাব সবসময়, সে টিম তৈরি করে সেই টিমের সে লিডার হতে চায়। আমরা শিশুদের মধ্যে এমন ভাব দেখলে আমরা তাকে লাইকোপোডিয়াম হিসাবে আমরা দিতে পারি, তার আদার্স লক্ষণের সাথে মিললে। বয়স্করা হল যারা লিডার, সে তার গন্তব্যে পৌঁছতে হবে, সে ব্যাক পাওয়ার জন্য, তার নিরাপত্তার জন্য সে নির্দিষ্ট বাহিনী গঠন করে। হ্যাঁ, আমরা জানি যে দেখেন, আপনাদের প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্ত্রী এবং মিনিস্টার, তাদের নির্দিষ্ট বাহিনী আছে। হ্যাঁ, আপনার তাদের নির্দিষ্ট নিরাপত্তার জন্য নির্দিষ্ট বাহিনী আছে। এটা একটা অনেক বড় একটা লাইকোপোডিয়ামের স্টেজ তৈরি হয় তাদের মধ্যে ভয়টা কাজ করে। কখন তাদের কোনো একটা দুঃখ সংবাদ তাদের জন্য অপেক্ষা করতে থাকে, এটা খুব বেশি কাজ করে তাদের জন্য। অলরেডি অনেক টাইম হয়ে যাচ্ছে, আর বেশি আলোচনা করবো না। লাইকোপোডিয়াম আরেকটা বেশি লক্ষণ হচ্ছে সে শাসন করার জন্য সে খুব। ও স্যার, ওটা হলো গিয়ে স্যার, ওই সে তার সুপারিয়র যারা বড়, হ্যাঁ, ইনফিরিয়র উপরে সে খুব ইয়া করে, আর সুপিরিয়র উপরে সে খুব রেসপেক্ট করে। জি জি জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো ইয়া করতেছেন। এইগুলো লাইকোপোডিয়ামের মধ্যে মূলত ছিল মেইন জিনিসগুলো। আমরা কিভাবে লাইকোপোডিয়ামকে মূলত চিনতে পারি, এই জিনিসগুলো অনেক লক্ষণে আছে। হেরিং গাইডিং সিমটম তো 10টা ভলিউম আছে। লাইকোপোডিয়াম পড়লো 3 দিন পড়লো আমাদের শেষ হবে না। মূলত আমরা কিভাবে একটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এরপরে আপনি আরো বিস্তারিত আলোচনা করেন। এই জিনিসগুলো একটা পড়ার জন্য, মেডিসিন পড়ার জন্য আগে আপনি তার স্পিয়ার অফ অ্যাকশন কোথায় কাজ করে, এটার জন্য কি কি কাজটা করতেছে, জেনিটালি অর্গানে কেমন কাজ করে, ফিমেলদের জন্য কেমন কাজ করে, বাচ্চাদের জন্য, বাচ্চারা কেমন হয়, বাচ্চারা প্রস্রাবের আগে কান্নাকাটি করবে, তারপরে বাচ্চারা নেতৃত্ব দিতে প্রদান করবে, তাদের মধ্যে দিনে কান্না করবে, রাত্রে ঘুমাবে। হ্যাঁ, এটি খুব পিকুলিয়ার লক্ষণ, এটি পিকুলিয়ার লক্ষণে আপনি ইন্ডিকেট করে। ঠিক আছে, এই জায়গায় এতটুকু আমরা আলোচনা করবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। 11টা বেজে যাচ্ছে, অনেক রাত্রে হয়ে যায়। আসলে এই ক্লাসটা খুব রাত্রে হয়ে যায়, আপনাদের জন্য খুব কষ্ট হয়, যদি আমরা নিতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এই লাইকোপোডিয়ামের প্রয়োগ বিধিটা কি? লাইকোপোডিয়াম সাধারণত
জি জি, প্রয়োগ বিধি প্রত্যেকটা মেডিসিনের যে প্রয়োগ বিধিগুলো আছে, এই প্রয়োগ বিধিগুলো আপনার অ্যাফোরিজম নাম্বার 5, 3, 4 ফিজিশিয়ানের কোয়ালিফিকেশন কেমন হবে, 3, 4, 5 এ বলা আছে ফিজিশিয়ানের নলেজ কেমন থাকতে হবে, 3 এ বলা আছে ফিজিশিয়ান রোগ সম্পর্কে জানতে হবে, মেডিসিন সংক্রান্ত জানতে হবে এবং অ্যাপ্লাই কিভাবে করে জানতে হবে এবং তার অবস্ট্রাকচার টু কিউর জানতে হবে, 3 নম্বরে বলেছেন। তো এই জায়গার মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে, সাধারণত আমরা লাইকোপোডিয়ামকে আমরা 200 পাওয়ারকে 200 পাওয়ার থেকে সাধারণত শুরু করে থাকি। আর 50 সস্তমিক হলে আপনার রোগ বেস করে, তার ভাইটাল ফোর্স বেস করে, দেখেন আপনি একটা মেডিসিন যখন আমরা অ্যাপ্লাই করব, সে একটা রোগীর ভাইটাল ফোর্স খুবই উইক, বিছনার সাথে সে পাঞ্জা লড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে হাই পাওয়ার পটেন্সি দিতে পারবো না, তাকে লোয়ার, প্রত্যেকটা পটেন্সি আপনার উপরে, আপনার অ্যানালাইসিসের উপরে, আপনার আপনার দর্শনের উপরে, 3টা কথাই আপনার দর্শন অভিজ্ঞান আপনার কাজে লাগিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে। তাহলে পাওয়ারটা আপনার উপরে নির্ভর করে। পেশেন্ট যদি একবার খুব ভাইটাল ফোর্স ভেরি উইক থাকে, তাহলে আপনাকে লো পটেন্সি থেকে শুরু করতে হবে। দেন আরেকটা ফর্মুলা হচ্ছে, যদি ফাংশনাল ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে আমার হায়ার পটেন্সি, যদি ফাংশনাল স্ট্রাকচারাল ডিসঅর্ডার হয়ে থাকে আমার লো পটেন্সি। হেরি যে ক্যাশ 12 অবজারভেশন যদি আপনি পড়েন, তাহলে ক্যাশ 12 অবজারভেশন ক্লিয়ার করে দিচ্ছে একটা পেশেন্টকে যদি স্ট্রাকচারাল সমস্যা থাকে ও অবভিয়াসলি আমাকে লোয়ার পটেন্সি ব্যবহার করতে হবে, ফাংশনাল ডিসঅর্ডার থাকলে হায়ার পটেন্সি ব্যবহার করতে হবে। প্রত্যেকটা পটেন্সি এইভাবে আমার ক্যারি করবে। হেরিংস ল অফ কিউর যদি আপনি দেখেন, তাও দেখবেন যে কিভাবে আউটার টু ইনার, ইনার টু এত এবং সেন্টার থেকে আউটারে তার সমস্যাগুলো সলভ হয়ে থাকে। জি বলেন, তাহলে পটেন্সি কোনটা অ্যাপ্লাই করবেন, কত পাওয়ার অ্যাপ্লাই করবেন, আপ টু পুরাটা ইউ। এবং যে হেরিং যে বলছে ক্যান্টের 12 অবজারভেশন বলছে ফাংশনাল ডিসঅর্ডার হলে আপনাকে হায়ার পটেন্সি, স্ট্রাকচারাল ডিসঅর্ডার হলে লোয়ার পটেন্সি। লো পটেন্সি। জি 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 স্যার, আর কিছু আছে স্যার? এটা কতদিন ব্যবহার করা যাবে? আচ্ছা, এই যে বললাম বাইরে অলরেডি আলোচনা করছিলাম, রিপিটেড ডোজ ডাক্তার প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল এক্সামিনেশন করে পেয়েছে যে রিপিটেড ডোজ ব্যবহার না করায় যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায়, যেমন লাইকোপোডিয়াম 40 দিন পর্যন্ত তার কার্যক্ষমতা থাকে, এর মধ্যে আপনার রেজাল্ট যদি আসলে তাহলে আপনাকে বলছে রিপিটেড ডোজ না ব্যবহার করার জন্য বলেছে। আমাকে ওয়েট করতে হবে লং টাইম, যদি 40 দিনের মধ্যে এফেক্ট থাকে আমাকে হাইপোটেন্সি সেক্সুয়ালি যখন অ্যাপ্লাই করবো, যেহেতু ফাংশনাল সেক্সুয়ালি সমস্যা হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার, তখন আমি হায়ার পোটেন্সিতে যাব। বাচ্চা কান্না করতেছে, দিনে ঘুমাচ্ছে, তখন আমাকে হায়ার পোটেন্সি দেখি 200 থেকে শুরু, আমি বাচ্চাকে 200 দিয়ে শুরু করবো। সে যদি ফুললি সুস্থ থাকে, সে যদি নিউমোনিয়া আক্রান্ত থাকে, তার লাং এমনি ভাইটাল ফোর্স অসুস্থ, তখন আমাকে 200 না গিয়ে আমাকে 30 দিলে আমাকে তার জন্য সুইটেবল হবে। লাং মানে তার স্ট্রাকচারাল অলরেডি ড্যামেজের দিকে যাচ্ছে। আমাকে এই জিনিসটা আপনি মানে পুরলি আপনাকে ইয়া করতে, কোথাও এজন্য কোনো বইয়ের কোথাও লেখা নাই যে এই পাওয়ারটা অ্যাপ্লাই করতে হবে। পাওয়ারটা নির্ভর করবে আপনি পেশেন্টকে কিভাবে দেখতেছেন, আপনার সামনে রোগীটা কি অবস্থায় আছে। ফাংশনাল হায়ার পটেন্সি বললেন, আর লোয়ার পটেন্সিটা কিসে কিসে বললেন আবার বলেন তো? লোয়ার পটেন্সি স্ট্রাকচারাল যখন ডিসঅর্ডার হবে তখন লোয়ার পটেন্সি আমরা ব্যবহার করব। তার লিভারের সমস্যা স্যার, লিভারের সমস্যা হলে, জি স্যার, স্ট্রাকচারাল ডিসঅর্ডার হলে স্যার। স্যার আর কোন প্রশ্ন আছে কাবির স্যার? না স্যার, আপাতত কোনো প্রশ্ন নাই স্যার। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার, এবং আমাদের সাথে থাকার জন্য স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি। ভাই স্যার বলেন স্যার। ভাই আপনি কি চিটং এ থাকেন নাকি? জি স্যার। না, আমাকে ভাই বলতে পারেন, অসুবিধা নেই। আমি নেভিতে আছি, কিন্তু আপনার খুব কাছাকাছি। আমি নৌবাহিনীর এই যে বিএন ডকিয়ার আছে না, জি স্যার, ওইটার কিন্তু কমান্ডিং অফিসার, বুঝছেন স্যার। আইসেন, এদিকে আসলে দাওয়াত থাকলো, আমার অফিসে চা খেয়ে যান স্যার। ইনশাআল্লাহ। আমি হলো কমান্ডার মুরাদ, ওই বিএন ডকিয়ার এর সিও হিসাবে আছি আর কি। স্যার ঠিক আছে। আপনার চেম্বারটা কোথায়? আমাকে ভাই বলেন ভাই। হ্যাঁ, আমরা একটু স্যারটা একটু কম বলি, কারণ এখানে আসলে আপনিও শিখতেছেন, আমিও শিখতেছি। হ্যাঁ,
আমিও মনে করেন প্রায় 3 বছর ধরে এই হোমিওপ্যাথিকের সাথে জড়িত। তো স্যার ওই হোসেন ভাইয়ের সাথেই ছিলাম। স্যার তো লাস্টে চিন্তা করলাম যে এইভাবে বিচ্ছিন্নভাবে না শিখে ভর্তি হয়ে যাই। পরে ভর্তি হয়ে গেছি জাকির হোসেন সিটি কর্পোরেশনে আরকি। ওখানে তো আলহামদুলিল্লাহ খুব এবার ভালো তো পরীক্ষা দিলাম মাশাআল্লাহ। আর ওখানে যে পড়ালেখার যে স্ট্যান্ডার্ড স্যার ওই খুব খারাপ অবস্থা। পরে হোসেন ভাইয়ের সাথে তো যেহেতু আগে থেকেই ছিলাম, তো স্যার ভাবলাম যে ভর্তি হয়ে যায়। আর আপনারা তো মাশাআল্লাহ খুব ভালো পড়াচ্ছেন। এগুলো যদি আমরা রেগুলার ফলো করি তাহলে হয়তোবা কিছু শিখে চিকিৎসা করতে পারবো। আপনারা তো যেহেতু মনে করেন এক্সপেরিয়েন্সড এনাফ, স্যার হ্যাঁ? আপনাদের অভিজ্ঞতাগুলো যেভাবে আমাদেরকে শেয়ার করতেছেন, আমরা আসলে খুব লাভবান হচ্ছি বলে আমি মনে করি। স্যার ইনশাল্লাহ স্যার এদিকে আসলে দাওয়াত থাকলো ভাই, আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো আরকি। হ্যাঁ? এই যে হাসপাতাল গেট দিয়ে ঢুকে যে স্যার কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ডক্টর সিও সাহেবের অফিস কোনটা। স্যার আপনাকে ঠিক আছে গাইডলাইন দিবে, আপনি ওইভাবে চলে আইসেন। হ্যাঁ? স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার আচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম স্যার। রঞ্জিত দাদা, নমস্কার দাদা। দাদা কেমন আছেন? আপনার সাথে তো যে কালকে আপনি তো চলে গেলেন। পরে চিরঞ্জীব দাদার সাথে কথাবার্তা বলতেছিলাম। হ্যাঁ? হ্যাঁ, আমার